ইসির প্রতি অনাস্থা এনসিপির, কমিশন পুনর্গঠন এবং স্থানীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি, জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। জনগণের যে অধিকার, সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়। আমরা প্রথমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। ইশরাককে শপথ পড়ানো ইস্যুতে হাইকোর্টের আদেশ আজ। ব্লকেট কর্মসূচিতে কয়েকটি শ্রমিক সংগঠনের সংহতি, বাসাবাড়ির ময়লা নেয়া বন্ধের হুঁশিয়ারি। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এখানে কোর্ট রায় দিয়েছে, সেই তারা কোর্টের রায়কে তারা অমান্য করছে। যত কুচক্রী মহলে থাকুক না কেন আমরা পিছু হটবো না। শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসে কাকরাইলে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করল পোশাক শ্রমিকরা। কারখানা এবং মালিকের বাড়ি বিক্রি করে পাওনা পরিশোধের ঘোষণা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বেলা 11টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের উপর অনাস্থার কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে মনে করে এনসিপি। দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানান তারা। সমসাময়িক ইস্যুতে রাজধানীর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানায় এনসিপি। অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য স্থানীয় সরকার নির্বাচন দেয়া জরুরি। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন দলের আহ্বায়ক। যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না, কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। ফলে আমরা প্রথমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নাহিদ ইসলাম বলেন, কোনো দলকে সন্তুষ্ট করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, দেশের জন্য যা ভালো তাই করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান দেখছে এনসিপি। গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এদিকে ধানমন্ডিতে সমন্বয়কদের পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। গতকাল ধানমন্ডির বিষয়ে যেটা বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি, আমরা সে বিষয়ে তদন্ত করছি, খতিয়ে দেখছি। সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের প্রশাসক ইস্যুতেও কথা বলেন নাহিদ ইসলাম। আমরা দেখতে পাচ্ছি কিছু দল বা কিছু রাজনৈতিক লোক তারা টেন্ডার পাচ্ছে না বা তারা না ধরনের অবৈধ দাবি দেওয়া করতেছে, সেই সুপারিশ আমলে না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করতেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে যৌথ সভায় ব্যাংকক থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব জানান মির্জা ফখরুল।
অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ষষ্ঠ দিনের মতো নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকে দিনভর চলে বিক্ষোভ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্ধ হয়ে যায় কর্পোরেশনের কার্যক্রম, ভোগান্তিতে পড়েন সেবা প্রার্থী এবং পথচারীরা। দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘোষণা দেওয়া হয় ইশরাক হোসেনকে শপথ না পড়ালে বন্ধ করে দেওয়া হবে বাসাবাড়ির ময়লা নেয়া। সকালে এভাবেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের নগর ভবনে জড়ো হন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও বিএনপি নেতারা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের মূল ফটক আটকে দেয় তারা। দিনভর চলে টানা ব্লকেট কর্মসূচি, পাশাপাশি চলে গান বাজনাও। এতে বন্ধ হয়ে যায় সিটি কর্পোরেশনের সকল নাগরিক সেবা। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকারের একটি মহল। ইশরাকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এমন করছে বলেও দাবি তাদের। নগরবাসীর সাথে এক ধরনের প্রতারণা করছে এই সরকার, বিশেষ করে স্থানীয় সরকার বিভাগে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু তালবাহানা করছে, কাল ক্ষেপণ করছে। ক্ষমতায় এসে কি করছে? আওয়ামী লীগ যে স্বৈরাচারী কাজ করেছে তারাও সেই স্বৈরাচারী কাজ করেছে। কারণ যেখানে কোর্ট রায় দিয়েছে সেই তারা কোর্টের রায়কে তারা অমান্য করছে, তাহলে কি তারা আইনকে মান্য করছে? একটা মহল তালবাহানা করে তাকে শপথ পড়াচ্ছে না। আমরা তার শপথের দাবিতে এখানে একত্রিত হইতেছি। আমরা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারীও এখানে একত্রতা গ্রহণ করছি ঢাকাবাসীর সাথে। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমাদের প্রাণপ্রিয় খোকা সাহেবের ছেলে উনি, আমরা চাই উনি আসুক এবং নগরকে সুন্দর করে সাজাক। যত কুচক্রী মহলেই থাকুক না কেন আমরা পিছু হটবো না। ঢাকার জনতার মেয়র, জনতার ইশরাক হোসেন, তাকে তার যোগ্য স্থানে ফিরিয়ে দাও। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘোষণা দেয়া হয় ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ালে আগামীকাল থেকে বন্ধ করে দেয়া হবে বাসাবাড়ির ময়লা নেয়া। এদিকে টানা আন্দোলনে গুলিস্তান এলাকা স্থবির হয়ে পড়ে, দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। আজ দুপুর 12টায় আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টে রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি এবং মূল হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে প্রায় 2.5 ঘন্টা বিক্ষোভ করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। দ্রুত সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। বলেছেন শেখ হাসিনার পথ অনুসরণ করে সাম্য হত্যার দায় এড়াতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠন সাম্য হত্যায় ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করায় আগামীতে তাদের পাশে থাকবে না বলে জানিয়ে দিয়েছে ছাত্রদল। সহপাঠী বন্ধু সহযোদ্ধার হত্যার বিচারের দাবিতে 2 দিনের মাথায় ফের শাহবাগে ছাত্রদল। তুমুল বৃষ্টি, জলাবদ্ধতা উপেক্ষা করে দুপুর 3টা সড়কে অবস্থান নেন তারা। যোগ দেন ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগানে দ্রোহের আগুন, কণ্ঠে বাই হত্যার বিচারের দীপ্ত শপথ। টানা সপ্তাহ ধরে নানান কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। নেতাকর্মীরা জানান, নিরাপদ ক্যাম্পাস আর সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচারের জন্য লাগাতার এই আন্দোলন চলতেই থাকবে। যত ঝড় তুফান বৃষ্টি হবে, জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো পরিস্থিতিতে মাঠে ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। বিচার না হওয়া পর্যন্ত যতদিন
যত বছর যাক না কেন আমরা রাজপথে ততদিনই থাকবো। ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে যোগ দেন নিহত সাম্যের বাবা। সংগঠনের শীর্ষ নেতারা জানান, বিচারের দাবিতে যেসব দল ন্যূনতম দুঃখ প্রকাশও করেনি তাদের পাশে আর থাকবে না ছাত্রদল। পারভেজ হত্যা, সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করব না। আপনি স্বাভাবিক আচরণ করুন, যদি অস্বাভাবিক আচরণ করেন আবারও বলে দিচ্ছি পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। শরৎী উদ্যান সংলগ্ন যে এলাকাতে শাহরিয়ার আলম সাম্য সেখানে খুন হয়েছে, সেই হত্যাকাণ্ড যেরকম তারা দায় এড়াতে পারে না। ছাত্রদলের 2.5 ঘন্টার অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। বৃষ্টি আর যানজটে নাকাল হয়ে পড়েন সাধারণ মানুষ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের অন্যান্য জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান অংশ নেন। এছাড়া এই বৈঠকে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে তাদের প্রতিবেদন পেশ করেন। শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসের পর কাকরাইল থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এর আগে মঙ্গলবার বিকেলে বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদির দাবিতে সেখানে অবস্থান নেয়া টি&জেড অ্যাপারেলসের 8টি সহ মোট 9টি কারখানার কয়েক হাজার শ্রমিক সেখানে অবরোধ করে আসছিল। পরে সন্ধ্যায় শ্রমিকদের সাথে কথা বলেন কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক এবং শিল্প পুলিশের ডিআইসি। তারা আশ্বাস দেন কারখানা এবং এর মালিকের বাড়ি বিক্রি করে পাওনা পরিশোধ করা হবে। তবে কবে নাগাদ পাওনা পরিশোধ করা হবে তার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। পরে শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধে আগামী 7 কার্যদিবসের মধ্যে টি&জেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট এবং মহাখালী ডিওএইচএস এর মালিকের বাড়ি বিক্রি সহ 5টি সিদ্ধান্ত গ্রহণ করে। আর এরপরই কাকরাইলের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন কর্মীরা। আগামী 7 কর্মদিবসের মধ্যে মালিকের এই বাড়িটার যা আছে এগুলো বিক্রি করে সরকার পক্ষ আপনাদেরকে যে পাওনা বকেয়া বেতন বুঝিয়ে দিবে। শ্রমিকদের যাতে এই 1 সপ্তাহের যে খাওয়া টিসিবির মাধ্যমে, ট্রাক সেলের মাধ্যমে, খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সেই সমস্ত এলাকার মধ্যে টিসিবি ট্রাক সেল চালু করেন। রাজধানীর 3টি সড়কে অবস্থান নিয়ে আন্দোলনের কারণে দিনভর তীব্র যানজটে নরক যন্ত্রণা ভোগ করেছে নগরবাসী। এই চিত্র অবশ্য একদিনের নয়, গত 9 মাস ধরে এভাবে এই সড়ক অবরোধ করে চলছে দাবি আদায়ের উৎসব। আর এতে তীব্র ক্ষোভ রাস্তায় বের হওয়া মানুষের। আন্দোলনকারীদের রাস্তা আটকানোর আগে জনভোগান্তি নিয়ে ভাবতে বলেছেন নগরবাসী। মনিরুল ইসলামের রিপোর্ট। নগর পিতা হিসেবে শপথ নিয়ে নগরবাসীকে সেবা দিতে চান ইশরাক হোসেন, কিন্তু সেই দাবিতে 1 সপ্তাহ ধরে নগরবাসীকে তীব্র ভোগান্তি দিয়ে যাচ্ছেন ইশরাক সমর্থকরা। 4 দিন ধরে নগর ভবনের সামনের রাস্তা আটকে আন্দোলন করছিল তারা। আর 2 দিন ধরে ওই সড়ক সহ গোলাপশা মাজার মোড় অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে গুলিস্তান ও এর আশপাশের সড়ক হয়ে পড়েছে অবরুদ্ধ। গুরুত্বপূর্ণ কাজে গুলিস্তান মতিঝিলে যাওয়া আসা করা মানুষগুলো পোহান নরক যন্ত্রণা। কি করব বলেন, তারপরেও তো চলতে হবে রোডে ঘাটে, অনেক শাহবাগ পর্যন্ত এভাবেই আসতেছি। এভাবেই সাধারণ হাইকোর্টের থেকে এই পর্যন্ত আইছি আধা ঘন্টায়, এখন ফুলবাইরা যেতে যেতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। গুলিস্তান থেকে প্রতিটা জায়গায় করছি, 4টা ঘন্টা ছিলাম একদম স্টিয়ারিং এ বসা। প্রভোগান্তি মানে এত অসুস্থ, এত কষ্টকর, বলার বাইরে। এর মধ্যে দুপুর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ কারণে প্রতিটি সড়কে বাড়তে থাকে যানজট। এর মাঝে বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল, আর কাকরাইল মোড়ে অবস্থান নেয় 9টি গার্মেন্টসের শ্রমিকরা। গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, নিউ মার্কেট, ফার্মগেট হয়ে যানজট ছাড়িয়ে যায় গাবতলী উত্তরার দিকে। বৃষ্টির মধ্যে একে তো চাকা নড়ে না গাড়ির, অন্যদিকে যানবাহন সংকট। রাস্তাতেই ঘন্টার পর ঘন্টা কেটে যায় নগরবাসীর। দুর্ভোগেই আছি এখন বলা চলে আর কি। কি ধরনের দুর্ভোগ?
তো সেটাতে যে রাস্তায় জ্যাম, আজকে আরও বৃষ্টির কারণে একটু তো জ্যাম হবেই আরও দেখা যাচ্ছে। 10টা থেকে 9টা বাজে বাসাতে রওনা দিচ্ছি, এখানে আসতে আমার লাগে 10 মিনিট, এখানে আমার লাগছে 2 থেকে 3 ঘন্টা। এই গুড়ি বৃষ্টির মধ্যে মানুষের আসা যাওয়া, তার মধ্যে আন্দোলন, সব জায়গায় রাস্তা জ্যাম, মানে আসলে এটা শেষ কোথায় আসলে জানি না আমরা। এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখনো কোনো বাস আসতেছে না, খুবই কষ্ট। আবার ওদিকে শাহবাগ বন্ধ, হেঁটে যাব বৃষ্টির জন্য, ওটাও তো উপায় নাই। যারা কথায় কথায় রাস্তা আটকে মানুষকে কষ্ট দেন তাদেরকে একটু মানবিক হওয়ার আহ্বান জানান ভুক্তভোগী নগরবাসী। বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, সেটা হতেই পারে, তবে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে যেন এটা আমাদের সরকারকে সহযোগিতা করা হয়। আমরা চাই যে আন্দোলনটা অ্যাটলিস্ট শাহবাগের মোড়ে না করে অন্য জায়গায় করুক। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। সন্ধ্যার দিকে গুলিস্তান ও শাহবাগ মোড়ে অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়, কিন্তু যানজটের প্রভাব থেকেই যায়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জীবন যেন সিনেমার চেয়েও নাটকীয়, কথাটি পুরোপুরি মিলে যাবে ঢাকায় সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাথে। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। একদিনের মাথায় আবার জামিন মঞ্জুরের পর মুক্তিও মিলেছে তার। ভক্ত স্বজনরা বলেছেন নুসরাতের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা মিথ্যা। সিনেমায় অভিনয়ের জন্য কোনো শিল্পীকে হয়রানি করা অন্যায় বলেও ক্ষোভ জানান তারা। অবশেষে মুক্তি পেলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বেলা 3:45টার দিকে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এর আগে সকালেই সিএমএম আদালতে ফারিয়ার জামিন মঞ্জুর করা হয়। এরপর থেকেই কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের পাশাপাশি ভিড় ছিল ভক্ত অনুরাগীদের। হত্যা মামলা, আসলে সে হত্যা করতে গেছিল। সে একদিন আপনারা কেউ পারবেন একদিন থাকতে, চিন্তা করতে পারবেন একদিন জেল হাজতে থাকবেন? এখানে ন্যায় বিচারে আর এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই। ওই সিনেমাতে কিন্তু আরো অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে, তো এইটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না। আজকে ফারিয়ার যে বিষয়টা, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা। জামিনের কাগজ কাশিমপুর পৌঁছানোর পর বোনকে সাথে নিয়ে গাড়িতে দ্রুত চলে যান এই অভিনেত্রী। তাকে এক নজর দেখতে কারা ফটকে অপেক্ষায় ছিলেন অনেকেই। ক্যামেরায় কথা না বললেও দুঃসময়ে যারা তার পাশে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান নুসরাত ফারিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে নুসরাত ফারিয়ার। এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত। রিপোর্ট আসছে, তো ওই পুলিশ রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে তারা ওই জামিন শুনানি হয়েছে আর কি। আসামি পক্ষ জামিন দরখাস্ত দিচ্ছেন, তো এখন এটার দিকে সিএম আদালত সাহেব শুনছেন, শুনে উনি ওই রিপোর্টের উপর ভিত্তি করে উনি জামিন মঞ্জুর করছেন। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আন্তর্জাতিক এবারে জরুরি ত্রাণ সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করতে প্রস্তুত জাতিসংঘের শতাধিক ট্রাক, কিন্তু ইসরায়েলি বাধার কারণে তা সম্ভব হচ্ছে না। এমনটি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHR মুখপাত্র জেমস লার্ক। বলেন, সবচেয়ে বেশি সংকটে রয়েছে শিশুরা, চিকিৎসা এবং মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বহু শিশু। গাজার বেসামরিক জনগণের জন্য প্রতিদিন 500 ট্রাক ত্রাণের প্রয়োজন বলেও জানায় জাতিসংঘ, কিন্তু এর মধ্যে ইসরায়েল মাত্র 5 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়। এর আগে জাতিসংঘ জানিয়েছিল দ্রুত ত্রাণ না পৌঁছালে গাজায় 48 ঘন্টায় মারা যেতে পারে কমপক্ষে 14,000 শিশু। জেনারেল থেকে ফিল্ড মার্শাল র্যাঙ্কে পদোন্নতি পেয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দেশটিতে আইয়ুব খানের পর দীর্ঘ 60 বছরে ফিল্ড মার্শাল পদ লাভ করেনি কোনই সেনাপ্রধান। ভারতের সাথে সংঘাতের পর তাকে এই পদে অভিষিক্ত করে পাকিস্তান সরকার। ফিল্ড মার্শাল সেনাবাহিনীর 5 তারকা বিশিষ্ট একটি পদ। যুদ্ধাবস্থায় দৃঢ় নেতৃত্ব এবং সফলতার কারণেই মূলত এই পদোন্নতি হয়ে থাকে। একই সাথে সেনাপ্রধান হিসেবে তার দায়িত্বের সময়সীমাও বাড়িয়েছে পাকিস্তান সরকার। 2022 সালে পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেন তিনি। এই ছিল যমুনা নিউজ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে।